হ্যালো এভরিওয়ান, আমাদের এইচপিজি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমনটা আমরা আগেও বলেছিলাম যে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটি থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুরু করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সাইমন কমিশন এবং 1935 সালের ভারত শাসন আইন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো প্রথমেই বলে রাখি, আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো সাইমন কমিশন থেকে আলোচনা শুরু করার পূর্বে একটু বলে রাখি যে আমরা এর আগে আলোচনা করেছিলাম 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার পর্যন্ত, এবং সেখানের যে ফিচার্সগুলো পড়েছিলাম তার একেবারে শেষের 10 নম্বর পয়েন্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে, এখানে বলা হয়েছিল ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ স্ট্যাটুটরি কমিশন টু ইনকোয়ার ইনটু অ্যান্ড রিপোর্ট অন ইটস ওয়ার্কিং আফটার 10 ইয়ার্স অফ ইটস কামিং ইনটু ফোর্স। অর্থাৎ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে বলে দেওয়া হয়েছিল যে এই শাসন সংস্কারটি ইনঅ্যাক্ট হওয়ার পর, অর্থাৎ এটি ইনঅ্যাক্ট হওয়ার কথা বলা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, এবং তারপরে 10 বছর পরে এটার উপর বিচার বিবেচনা করে রিপোর্ট পেশ করার জন্য একটি স্ট্যাটুটরি কমিশন গঠন করা হবে। কিন্তু আমরা যখন সাইমন কমিশন পড়ছি দেখতে পাচ্ছি যে 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে স্ট্যাটুটরি কমিশন হিসেবে সাইমন কমিশন গঠন করে দেওয়া হয়। 2 বছর আগে 1919 + 10 1929 হওয়ার কথা ছিল, কিন্তু 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করা হলো। ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করলো, এখানে আমরা সাইমন কমিশনে দেখতে পাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করলো এটি অ্যাপয়েন্টমেন্ট করার, এটি 7 জন মেম্বারকে নিয়ে স্ট্যাটুটরি কমিশন, যার চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন, এবং ওনার নাম অনুসারে এই কমিশনটির নাম হয় সাইমন কমিশন, বা আমরা সাইমন কমিশন হিসেবে জেনে থাকি। এটা কেন অ্যাপয়েন্ট করা হয়েছিল না, আমরা এখানে পরিষ্কার লেখা রয়েছে টু রিপোর্ট অন দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার ইটস নিউ কনস্টিটিউশন। এবং এখানে নিউ কনস্টিটিউশন বলতে বোঝানো হয়েছে যে ভারতবর্ষে যে শাসন সংস্কারগুলো ওনারা লাগু করছিলেন সেগুলো লাগু করার পরেও ভারতবর্ষের কন্ডিশনটা, অবস্থাটা কি, এটা নিয়ে একটা গ্রাসরুট লেভেল থেকে একটা রিপোর্ট চাইছিলেন, এবং সেই রিপোর্টটিকে পেশ করার জন্য একটা কমিশন দরকার এবং সেই জন্যেই এই কমিশনটি গঠন করা হয়েছিল, অর্থাৎ রিপোর্ট দেওয়ার জন্য ভারতবর্ষের অবস্থা সম্পর্কে। এরপরে আসি, অল দ্য মেম্বার্স অফ দ্য কমিশনস ওয়ার ব্রিটিশ। এখানে বিড়ম্বনাটি রয়েছে যে যতজন মেম্বার, আমরা কতজন মেম্বারের কথা বললাম, টোটাল 7 জন মেম্বারের কথা বললাম, 7 মেম্বার্স, এবং চেয়ারম্যান কে ছিলেন স্যার জন সাইমন, ইনার নেতৃত্বে 7 জন সদস্য, এবং এই 7 জনেই কি ছিলেন, ব্রিটিশ ছিলেন। একজনও ভারতীয় মেম্বার এতে ছিল না। ভারতীয়দের বিরোধিতা করার মেন কারণ এটাই ছিল। যদি প্রশ্ন করা হয় কোথাও যে ভারতীয়রা এত বেশি সাইমন কমিশনের বিরোধিতা করছিল কেন, তার প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের অবস্থা, ভারতবর্ষের ব্যাপারে রিপোর্ট দেওয়া হবে, অথচ ভারতবর্ষের কোনো মেম্বার সেই কমিশনে, স্ট্যাটুটরি কমিশনে নেই। এরকম কমিশনকে ভারতবর্ষের মানুষ কিভাবে মেনে নিতে পারে, এবং এই জন্যেই সাইমন কমিশনের প্রচুর বিরোধিতা হয়েছিল। সাইমন গো ব্যাক। এরপরে আসি, অল দ্য মেম্বার্স ওয়ার ব্রিটিশ অ্যান্ড হেন্স অল দ্য পার্টিজ বয়কটেড দ্য কমিশন। সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত রাজনৈতিক দল ভারতবর্ষে এই কমিশনকে বয়কট করেছিল এবং বিরোধিতা করেছিল। তবু এত বিরোধিতা সত্ত্বেও এই কমিশন রিপোর্ট পেশ করছে 1930 খ্রিস্টাব্দে। এত বিরোধিতা সত্ত্বেও সাবমিটেড ইটস রিপোর্ট ইন 1930। এরপরে আসি, যে রেকমেন্ডেশনগুলো সাইমন কমিশন করেছিল সেগুলো আমাদের এক এক করে জেনে নেওয়া উচিত। এখানে দেখি যে রেকমেন্ডেশনগুলো রয়েছে, একদম প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবলিশন অফ ডায়ার্চি। অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম, আমি যদি একটু এই দিকে আসি, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দের যে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, এখানে আমরা ডায়ার্চি দেখতে পাচ্ছি, এবং ডায়ার্চি কথাটার অর্থ হচ্ছে দ্বৈত শাসন, অর্থাৎ দুজন শাসন করছেন, দুটো ব্যাপার শাসন করছে, এরকম একটা ব্যাপার। এই ব্যাপারটিকে তুলে দেওয়া, অলরেডি আমি ডায়ার্চি নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে, তো আমি আবার সেটা নিয়ে আলোচনা করছি না। এই ডায়ার্চি সিস্টেমটিকে অ্যাবলিশ করা হয়েছিল সাইমন কমিশনের রিপোর্টে। অ্যাবলিশ করা হয়েছিল বলবো না, রেকমেন্ড করা হয়েছিল যে যেন এটা অ্যাবলিশ করা হয়। এরপরে আসছি, সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, এক্সটেনশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস। অর্থাৎ বারবার রেসপন্সিবল গভর্নমেন্টের কথা সেন্ট্রালে করার কথা বলা হচ্ছিল, কিন্তু এই যে সাইমন কমিশনের রেকমেন্ডেশনে প্রথমবার প্রভিন্সগুলোর জন্য রেসপন্সিবল গভর্নমেন্টের কথা বলা হতে লাগলো।
আর কি দেখতে পাচ্ছি, এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড প্রিন্সলি স্টেটস, অর্থাৎ একটা ফেডারেল স্ট্রাকচারের কথা মানে বলা হলো, রেকমেন্ড করা হলো। যেমনটা আমরা এখন দেখতে পাই, ভারতবর্ষে একটি ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে এবং তার সাথে প্রদেশগুলি বা প্রান্তগুলি বা রাজ্য যাই বলি না কেন, সেগুলোকে শাসন করার জন্য প্রত্যেকটি রাজ্যে একটি দায়িত্বশীল সরকার রয়েছে। সেরকমভাবে একটা ফেডারেশন তৈরি করার কথা বলা হয় ব্রিটিশ ইন্ডিয়া এবং প্রিন্সলি স্টেটসগুলোকে নিয়ে। ব্রিটিশ ইন্ডিয়া আমরা জানি যে ব্রিটিশদের অধীনে যে ভারতবর্ষ ছিল, এবং কিছু প্রিন্সলি স্টেট ছিল আমরা জানি, যেমন কাশ্মীর ছিল, জুনাগড় ছিল, হায়দ্রাবাদ ছিল, এরকম অনেকগুলো 550 থেকে বেশি 600 প্রায় প্রিন্সলি স্টেট ছিল। এই প্রিন্সলি স্টেটস এবং ব্রিটিশ ইন্ডিয়াকে নিয়ে একটি ফেডারেশন তৈরি করার কথা রেকমেন্ড করা হয়েছিল। আর কি দেখতে পাচ্ছি, কন্টিনিউয়েশন অফ কমিউনাল ইলেক্টোরেট, এটা খুবই ইম্পর্টেন্ট, কন্টিনিউয়েশন অফ কমিউনাল ইলেক্টোরেট, কন্টিনিউয়েশন অফ কমিউনাল ইলেক্টোরেট, অর্থাৎ সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে, অর্থাৎ ধর্ম বা সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে, সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে নির্বাচন ব্যবস্থা, এটাকে কন্টিনিউ করা হলো। এটার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছিল, কিন্তু এটাকে আবার কন্টিনিউ করা হলো। এই ধরনের কিছু রেকমেন্ডেশন সাইমন কমিশন রিপোর্টে রেখেছিল। 1930 খ্রিস্টাব্দে ওনারা রিপোর্টটি পেশ করেন। এই ইনফরমেশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। To consider the proposal of the commission, the British government convened 3 round table conferences. আমরা একদম সিকোয়েন্সে ভারতের ইতিহাসটাকে বুঝে নিচ্ছি এখান থেকে। এই সাইমন কমিশন যেগুলো রেকমেন্ড করলো, যে প্রপোজালসগুলো দিল, যে প্রস্তাবগুলো দিল, সেই প্রস্তাবগুলো তো আলোচনা করতে হবে। কাদেরকে নিয়ে আলোচনা করতে হবে? না, ব্রিটিশ গভর্নমেন্ট, এরপরে ভারতের যে ব্রিটিশ ইন্ডিয়া মানে ব্রিটিশদের অধীনে যে ভারতবর্ষ ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং প্রিন্সলি স্টেট অর্থাৎ বিভিন্ন রাজবাড়ির অধীনে যে সমস্ত জায়গাগুলো ছিল, যেমনটা আমি এখন বললাম, প্রায় ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরেও প্রায় 600-র মতো এরকম প্রিন্সলি স্টেট ছিল, যেগুলোকে ভারতের বর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যার জন্মদিবসকে আমরা রাষ্ট্রীয় একতা দিবস বা একতা দিবস হিসেবে পালন করে থাকি, ইউনিটি ডে, এবং তার যে স্ট্যাচু বানানো হয় সেটিও স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত এবং বিখ্যাত। তো এই ব্যাপারগুলো ওইখান থেকেই আসে, ওই আলোচনা থেকেই আসে, যে ব্রিটিশ ইন্ডিয়া, প্রিন্সলি স্টেটস এবং এই কী বললাম যেন, ব্রিটিশ গভর্নমেন্ট, এনাদের সাথে একটা আলোচনা প্রয়োজন এই রেকমেন্ডেশনগুলোর উপরে। এবং এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কনভেন্ট করেন কি না, 3টে গোল টেবিল বৈঠক। এটি আমরা কনভেন্টেড 3 রাউন্ড টেবিল কনফারেন্স আমরা পড়েছিলাম। গোল টেবিল বৈঠকগুলোর ব্যাপারে আমরা জানি 1930, 31 অ্যান্ড 32, ঠিক আছে। এইভাবে 3টে গোল টেবিল বৈঠকের কথা বলা হয় এই সাইমন কমিশনে, এবং 3টি গোল টেবিল বৈঠক হয়ও। এবং সেই গোল টেবিল বৈঠকগুলোর উপর ভিত্তি করে আমরা যে এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস, অর্থাৎ এটি শ্বেতপত্র জারি করা হয় ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্কার তার উপরে প্রিপেয়ার করা হয়, এবং এটি সাবমিট করা হয় কনসিডার করার জন্য। ফাইনাল কনসিডার তো ব্রিটিশ পার্লামেন্ট করবে না, জয়েন্ট সিলেক্ট কমিটিকে এটি সাবমিট করে দেওয়া হয় এটা কনসিডার করার জন্য। অর্থাৎ আমরা যদি সিকোয়েন্সে আসি, যে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, সেখানে একটি স্ট্যাটিউটরি কমিশন গঠনের কথা বলা হয়েছিল। সেই মতো 1927 খ্রিস্টাব্দে স্যার জন সাইমনের নেতৃত্বে একটি 7 জন ব্রিটিশ মেম্বারকে নিয়ে একটা কমিশন গঠন করা হয়, সাইমন কমিশন। ওনারা ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের মানুষ প্রচুর বিরোধিতা করেন সাইমন গো ব্যাক বলে, কিন্তু বিরোধিতা সত্ত্বেও ওনারা 1930 খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করেন এবং ওনারা রেকমেন্ড করেন অনেক কিছু জিনিস, অনেক প্রপোজাল দেন। সেই প্রপোজালগুলোকে আলোচনার জন্য তারা 3টি গোলটেবিল বৈঠকের কথা বলেন, যেগুলো ক্রমানুসারে 1930, 31 এবং 32 সালে আমরা দেখতে পাই। এবং তার উপর সেই আলোচনাগুলোর উপর ভিত্তি করে হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস এটি প্রিপেয়ার করা হয়, অর্থাৎ শ্বেতপত্র জারি করা হয়, এবং সেই শ্বেতপত্রটিকে সাবমিট করে দেওয়া হয় জয়েন্ট সিলেক্ট কমিটির হাতে, যেটি ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটি। এবং সেই রেকমেন্ডেশন অফ দিস কমিটি, সেই কমিটির রেকমেন্ডেশন ওয়ার ইনকর্পোরেটেড, অর্থাৎ উইথ সার্টেন চেঞ্জেস, কিছু পরিবর্তন করে, কিছু রিফর্ম করে সেটাকে 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কী নামে আবার নিয়ে আসেন? 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, 1935। তাহলে আমরা পরিষ্কার সিকোয়েন্সে বুঝে নিতে পারলাম। এরপরে আমরা আসছি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। এটি কি? এটা প্রায় প্রশ্ন করা হয় যে কমিউনাল অ্যাওয়ার্ডের যে নীতিটি কে ডেলিভার করেছিলেন? না, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। এই নামটি আপনারা পেয়ে থাকবেন, রামসে ম্যাকডোনাল্ড। উনি 1932 খ্রিস্টাব্দে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা, যেটাকে আমরা বাংলায় পড়ি, কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাঁটোয়ারার নীতিটি ঘোষণা করেন। এটি নতুন কিছু নয়, এর আগেও আমরা মরলেমেন্টো সংস্কারে দেখেছি। আমরা এখন যখন সাইমন কমিশন পড়লাম সেখানেও বললাম যে সাইমন কমিশন রেকমেন্ড করেছিল কমিউনাল সেপারেট ইলেকটোরেট সিস্টেম, এই ব্যাপারগুলোকে কন্টিনিউ করার জন্য। কিন্তু এখানে যেটা নতুন করা হলো সেটা হচ্ছে যে শুধুমাত্র মুসলিম, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান বা ইউরোপিয়ান বা মাইনরিটিসদের জন্য নয়, সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচন, সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, এই ব্যাপারগুলো এখন এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, তপশিলি জাতি, ডিপ্রেসড ক্লাসেসের জন্য এক্সটেন্ড করা হলো, ইয়ানি ওনাদের জন্য করা হলো। তাহলে এটা ভারতবর্ষের রাজনীতির জন্য সেই সময় খুবই ভয়াবহ ছিল এবং খুবই ভয়ানক। বিশেষ করে গান্ধীজি এটা খুব বড় স্ট্রাক পেয়েছিলেন, খুব বড় ধাক্কা পেয়েছিলেন এবং উনি এজন্যে অনশনে বসেছিলেন। এবং তারপরেই 1932 খ্রিস্টাব্দে আমরা জানি যে বি আর আম্বেদকরের সাথে আলোচনার মধ্য দিয়ে বি আর আম্বেদকর মেনে নেন এবং 1932 খ্রিস্টাব্দে পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয় দুজনের মধ্যে। তো এই ব্যাপারটি হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। অর্থাৎ কমিউনাল অ্যাওয়ার্ডে কী করা হয়েছিল আমি যদি এই জায়গাটা পড়ে শোনাই। ইন আগস্ট 1932 রামসে ম্যাকডোনাল্ড দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যানাউন্সড একটা স্কিম অ্যানাউন্স করেছিলেন অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য মাইনরিটিস, অর্থাৎ অল্প সংখ্যক যাদেরকে আমরা বলি বা সংখ্যালঘু বলি, তাদের প্রতিনিধিত্বের জন্য একটা পলিসি তিনি অ্যানাউন্স করলেন, হুইচ কেম টু বি নন এজ দ্য কমিউনাল অ্যাওয়ার্ড, যেটা কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা, সম্প্রদায়ের উপর ভিত্তি করে ভারতবর্ষের মানুষকে ভাগ করে দেওয়া, তাদের মধ্যে একটা ডিভাইড পলিসি তৈরি করা এবং তার উপর রুল করা। এই ব্যাপারটি ব্রিটিশদের পলিসি ছিল, চিরকাল আমরা শুনে এসেছি ডিভাইড অ্যান্ড রুল। তো সেই ব্যাপারটিকে আরও কার্যকরী করার জন্য ওনারা প্রয়াসরত ছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মুসলিম, শিখ, ইন্ডিয়ান, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান ওনাদের জন্য নয়, সাথে সাথে ডিপ্রেসড ক্লাসেসের জন্য এটিকে এক্সটেন্ড করা হবে। এবার গান্ধীজি ওয়াজ ডিস্ট্রেসড ওভার দিস এক্সটেনশন, এটাকে গান্ধীজি কোনোভাবে মেনে নিতে পারেননি। তিনি কি করলেন? অফ দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন, এটাকে তিনি একদমই মেনে নিতে পারেননি। ডিপ্রেসড ক্লাসেস অ্যান্ড আন্ডারটুক ফাস্ট মানে কি? তিনি উপবাস অর্থাৎ অনশন শুরু করলেন। আনটু ডেথ ইন ইয়েরাওয়াড়া জেল, পুনা। এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে যখন কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করলেন রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে, তখন গান্ধীজি ভেবে নিয়েছিলেন যে এইভাবে ভারতবর্ষকে এতদিন পর্যন্ত এরা সংখ্যালঘুর নামে রাজনীতি করছিল, কমিউনাল ইলেকটোরেট সিস্টেমকে লাগু করার চেষ্টা করছিল, এখন এরা আবার হিন্দুদের মধ্যে যে সমস্ত ডিপ্রেসড ক্লাসেসের লোকজন রয়েছেন ওনাদেরকেও আলাদা করার পলিসি নিয়ে আসতে চলেছেন। এই জন্য গান্ধীজি এটার খুব বিরোধিতা করেছিলেন এবং তিনি অনশন করেছিলেন। আন্ডারটুক ফার্স্ট আনটু ডেথ, আমরণ অনশনে বসেছিলেন। ইয়েরাওয়াড়া জেল, যেটা পুনেতে রয়েছে, সেখানে টু গেট দ্য অ্যাওয়ার্ড মডিফাইড, এই কমিউনাল অ্যাওয়ার্ডটিকে মডিফাই করার জন্য তিনি মাইনরিটিসদের জন্য যে রিপ্রেজেন্টেশন সেটা নিয়ে এতটা বিরোধিতা করেনি, কিন্তু ইংরেজরা যখন সেটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেছিল যে ডিপ্রেসড ক্লাসেসকেও এই রিপ্রেজেন্টেশনের জন্য কমিউনাল রিপ্রেজেন্টেশন বা কমিউনাল সেপারেট ইলেকটোরেট সিস্টেম, কমিউনাল অ্যাওয়ার্ড, এগুলো সাথে ডিপ্রেসড ক্লাসেস অর্থাৎ এসসিদেরকেও, শিডিউল কাস্টের লোকজনকেও টেনে আনছিল, সেখানে গান্ধীজির সমস্যা ছিল এবং গান্ধীজি এটার বিরোধিতা করেছিলেন এবং এটাকে মডিফাইড করার জন্য তিনি আমরণ অনশনে বসেছিলেন, সেটা ইয়েরাওয়াড়া জেল, যেটা পুনেতে অবস্থিত। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত কি হয়েছিল? দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য লিডার্স অফ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য ডিপ্রেসড ক্লাসেস। এবং আমরা জানি যে পুনাতে বি আর আম্বেদকর ওই সময় ডিপ্রেসড ক্লাসেসের লিডার ছিলেন এবং কংগ্রেসের লিডার ছিলেন মহাত্মা গান্ধী। এই দুজনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত, একটি প্যাক্ট স্বাক্ষরিত, যেটাকে আমরা পুনা প্যাক্ট হিসেবে জানি এবং যেটি হয়েছিল 1932-তে,
অর্থাৎ এই 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ডও ছিল, যেটা র্যামসে ম্যাকডোনাল্ড এই অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছিলেন, এবং এটাতে এক্সটেন্ড করা হয়েছিল ডিপ্রেসড ক্লাসেসদের জন্য কমিউনাল ইলেকটোরেট সিস্টেম। ঠিক আছে, এবং এটা গান্ধীজি বিরোধিতা করেছিলেন। ইয়ারাওয়াড়া জেল যেটা পুনেতে রয়েছে সেখানে তিনি আমরণ অনশনে বসেছিলেন, এবং শেষ পর্যন্ত বি.আর. আম্বেদকর, যিনি ডিপ্রেসড ক্লাসেসের নেতা ছিলেন, উনি মহাত্মা গান্ধীর সাথে বসে আলোচনা করে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং তিনি মেনে নেন যে দ্য অ্যাগ্রিমেন্ট নোন অ্যাজ পুনা প্যাক্ট রিটেন্ড দ্য হিন্দু জয়েন্ট ইলেক্টোরেট অ্যান্ড গেভ রিজার্ভ সিট টু দ্য ডিপ্রেসড ক্লাসেস। এখানে বি.আর. আম্বেদকর মেনে নিয়েছিলেন যে ডিপ্রেসড ক্লাসেস হিন্দুদের জন্যই যে জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম, মুসলমানদের জন্য তো আলাদা ইলেকটোরেট সিস্টেমের কথা বারবার বলা হচ্ছিল। বি.আর. আম্বেদকর বললেন যে হিন্দুদের যে জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম সেটার মধ্যেই ডিপ্রেসড ক্লাসেসের লোকজনরা থাকবেন, হিন্দু হিসেবেই তাদেরকে ট্রিট করা হবে, এবং তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করতে হবে। এটা বি.আর. আম্বেদকরের দাবি ছিল, যে তারা যাতে প্রতিনিধিত্ব করতে পারে, যেমনটা আমরা এখনও দেখছি। এখন যদি এসসি এসটিদের জন্য বিভিন্ন লোকসভা বা বিধানসভা ক্ষেত্রগুলোকে রিজার্ভ না করা হয়, তাহলে এসসি এসটিদের রিপ্রেজেন্টেশন কিন্তু অনেকটাই কমে যাবে। ঠিক আছে, কারণ যারা ফরওয়ার্ড বা যারা ডেভেলপড সেই সমস্ত কাস্ট বা সেই সমস্ত লোকজন অনেকটাই এগিয়ে থাকে রাজনীতিতে, এবং ওনারা এমএলএ এমপি হয়ে আমাদের বিধানসভা বা লোকসভায় গিয়ে রিপ্রেজেন্ট করবে। এই জন্য আমরা দেখে থাকি যে এসসি এসটিদের আমাদের লোকসভা এবং বিধানসভাতেও রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে, এবং এটা প্রত্যেক 10 বছরে এক্সটেন্ড করা হয়। ঠিক আছে, এই ব্যাপারটি বি.আর. আম্বেদকর তখনই দাবি করেছিলেন, এবং ওনাদের জন্য রিজার্ভের ব্যাপারটিকে মহাত্মা গান্ধী মেনে নেন, এবং ওনাদের মধ্যে একটি প্যাক্ট স্বাক্ষরিত হয়। এরপরে যদি আমরা দেখি ভারত শাসন আইন 1935, খুবই ইম্পর্টেন্ট, এবং এটিকে ভারতবর্ষের সংবিধানের ক্ষুদ্র বা প্রাথমিক রূপ বলা যেতে পারে। কারণ ভারতবর্ষের সংবিধান যদি সবচেয়ে বেশি ম্যাটেরিয়াল কোথাও থেকে নিয়ে থাকে, সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। দ্য অ্যাক্ট মার্কড এ সেকেন্ড মাইলস্টোন টুয়ার্ডস এ কমপ্লিটলি রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই অ্যাক্ট সেকেন্ড মাইলস্টোন আমরা বলতে পারি, যে পুরোপুরিভাবে একটি রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ডিয়ার বুকে গড়ে তোলার জন্য এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়েছিল। ইট ওয়াজ এ লেংদি অ্যান্ড ডিটেল ডকুমেন্টস হ্যাভিং 321 সেকশনস অ্যান্ড 10 শিডিউল। যেমন আমাদের ভারতবর্ষের সংবিধানে যখন 395টি ধারা এবং 8টি শিডিউলের কথা বলা হয়, আমরা জানতাম পরবর্তীকালে অনেকগুলো ধারা এবং শিডিউল যুক্ত হয়েছে। সেরকমভাবে ভারত শাসন আইন যখন প্রথম পাশ করা হয় 1935 সালে, তখন সেখানে 321টি সেকশন ছিল এবং 10টি শিডিউল ছিল। আমরা এখন ফিচার্সগুলো এক এক করে পড়ে নিই। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস অ্যাজ ইউনিটস। দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড ইউনিটস ইন টার্মস অফ 3 লিস্টস। এরকম এই ব্যাপারটি এখনও রয়েছে। এই 1935 সালের ভারত শাসন আইনেই একটা ফেডারেশন গঠনের কথা বলা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া এবং প্রিন্সলি স্টেটসগুলোকে নিয়ে, এবং সেখানে এই ফেডারেল স্ট্রাকচারটাকে একটা সুচারু রূপ দেওয়ার জন্য, যেমন আমরাও এখন বারবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্রায়ই ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন, যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য রাজ্য সরকারগুলোর ওপর তাদের ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করেন, তখনই ফেডারেল স্ট্রাকচার শব্দটি আমরা শুনতে পাই বিভিন্ন রাজনেতাদের মুখে বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখে। তো ফেডারেল স্ট্রাকচারটি কী? ভারতবর্ষের আমরা যদি সংবিধানটা পড়ি, তাহলে প্রথমেই আমরা যে শব্দটি দেখতে পাই সেটা হচ্ছে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, দ্য ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ ভারত হচ্ছে কিছু রাজ্যের একটা সংঘ, হিন্দিতে বলা হয় সংঘবাদ। ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারত একটি যুক্তরাষ্ট্র, এবং কানাডা থেকে আমরা এই ব্যাপারটি ফলো করেছি, এবং সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটি 1935 সালের ভারত শাসন আইনেও করা হয়েছিল। ফেডারাল লিস্ট মানে যুক্তরাষ্ট্রীয় লিস্ট ফর সেন্টার উইথ 59 আইটেমস, 59টি এমন বিষয় যেগুলো সেন্ট্রাল আইন পাস করবে। প্রভিন্সিয়াল লিস্টে কতগুলো বিষয় ছিল? 54 আইটেমস ছিল, যেগুলোতে প্রভিন্স অর্থাৎ রাজ্য আইন পাস করবে এবং রাজ্য মাথা গলাবে, ওইগুলো নিয়ে মাথা ঘামাবে। এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা, যেমনটা এখনও ভারতবর্ষের সংবিধানে 3টে লিস্ট রয়েছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। কেন্দ্র সূচি, রাজ্য সূচি আর যুগ্ম সূচি। তো এই কনকারেন্ট লিস্টে যেমন আমাদের শিক্ষা রয়েছে, সেরকম 36টি বিষয় 1935 সালের ভারত শাসন আইনে বলা হয়েছিল যে 36টি বিষয় কনকারেন্ট লিস্টে থাকবে। রেসিডুয়ারি পাওয়ার্স অর্থাৎ বাকি যে অবশিষ্ট পাওয়ার,
অবশিষ্ট ক্ষমতা, দোজ অল ওয়ার গিভেন টু দ্য ভাইসরয়। বাকি সমস্ত পাওয়ার যেগুলো এই আইটেমসগুলোর মধ্যে নেই, সেন্ট্রাল লিস্ট 59, প্রভিন্সিয়াল 54 এবং কনকারেন্ট লিস্ট 36, এই আইটেমগুলোর মধ্যে যেগুলো নেই সেই সমস্ত পাওয়ার ভাইসরয়ের হাতে থাকবে। However, the federation never came into being in the princely states did not join it. However, the federation never came into being as the princely state did not join it. এবং এটা ততক্ষণ পর্যন্ত ফেডারেশন সফল হবে না যতক্ষণ পর্যন্ত প্রিন্সলি স্টেটসগুলো জয়েন করছে না, এবং প্রিন্সলি স্টেটসগুলো জয়েন করার ইচ্ছাও তাদের ছিল না। এরপরে আমরা যদি দেখি 2 নম্বরে যেটি বলা হয়েছে, ইট অ্যাবলিশড ডায়ারচি ইন দ্য প্রভিন্সেস। আমরা আলোচনা করলাম সাইমন কমিশন, যখন সাইমন কমিশনের রেকমেন্ডেশনের উপরেই সেটা জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল পার্লামেন্ট, এবং ওনারা যেটা পাস করেছিলেন কিছু চেঞ্জ করে, সেটাই 1935 সালে ভারত শাসন আইন। অতএব আমরা সাইমন কমিশনের রেকমেন্ডেশনের একটা রিফ্লেকশন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারের কথাটাও তারা রেকমেন্ড করেছিল। এখানে ডায়ারচি অ্যাবলিশ করার কথাটা আমরা প্রথমেই পড়েছিলাম সাইমন কমিশন যখন আমি পড়ালাম। ইট অ্যাবলিশ ডায়ারচি ইন দ্য প্রভিন্সেস অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি ইন ইটস প্লেস। ঠিক আছে, ডায়ারচিটাকে তুলে দিতে হবে এবং প্রভিন্সিয়াল অটোনমিকে ইন্ট্রোডিউস করতে হবে, অর্থাৎ প্রাদেশিক সরকারের একটা স্বতন্ত্রতা থাকবে, তারা স্বাধীনভাবে অটোনমাস বডি হিসেবে কাজ করবে ইন ইটস প্লেস, তাদের নিজের রাজ্যে। দ্য প্রভিন্সেস ওয়ার অ্যালাউড টু অ্যাক্ট অ্যাজ অটোনমাস ইউনিটস অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন দেয়ার ডিফাইন্ড স্পিয়ার্স। তাদের একটা স্পিয়ার থাকবে, সেই ডিফাইন্ড স্পিয়ারে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো অটোনমাস ইউনিটের সাথে করতে পারবে, অর্থাৎ স্বতন্ত্র হবে, প্রভিন্সগুলোও স্বতন্ত্র হবে। মোর ওভার দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসড রেসপন্সিবল গভর্নমেন্ট ইন প্রভিন্সেস। এটাও বলা হয়েছিল, সাইমন কমিশনে রেকমেন্ড করেছিল যে রেসপন্সিবল গভর্নমেন্ট এই ব্যাপারটি শুধুমাত্র সেন্টারে নয় রাজ্যেও এক্সটেন্ড করা হবে। এটা আমি একটু আগেই বললাম, সেটি এখানে আমরা 1935 সালের ভারত শাসন আইনের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য গভর্নর ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাক্ট উইথ দ্য অ্যাডভাইস অফ মিনিস্টার্স রেসপন্সিবল টু দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার। অর্থাৎ রাজ্যে যে আইনসভা থাকবে সেই আইনসভায় সদস্য যারা মন্ত্রী হবেন ওনারা গভর্নরের মধ্য দিয়ে তাদের পরামর্শ অনুযায়ী গভর্নর শাসন চালাবেন, এবং ওনারা পুরো মাত্রায় প্রভিন্সিয়াল লেজিসলেচারের উপর দায়ী থাকবেন, যেমনটা এখনও রয়েছে। আমাদের রাজ্য সরকারগুলোতে যে পার্টিরই সরকার হোক না কেন, যে সরকারই হোক না কেন, মন্ত্রীরা কোথায় দায়বদ্ধ থাকেন, কোথায় মানে তাদের রেসপন্সিবিলিটিটা কোথায় থাকে, প্রভিন্সিয়াল লেজিসলেচারের উপর থাকে, বিধানসভার উপরে থাকে। সেরকমই ব্যাপারটি করা হয়েছিল। দিস কেম ইন টু এফেক্ট ইন 1937, এবং এর উপর ভিত্তি করে এই 1935 সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে 1937 খ্রিস্টাব্দে প্রথমবার স্টেট বা প্রভিন্সিয়াল লেজিসলেচার গঠিত হয়েছিল। অ্যান্ড সেটা খুব বেশি দিন হয়তো টিকেনি, 1939 খ্রিস্টাব্দে আবার সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু এই যে প্রভিন্সিয়াল অটোনমি, রাজ্য বা প্রদেশের সরকারগুলোকেও স্বতন্ত্রতা দেওয়া এবং সে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট সেখানেও এস্টাবলিশ করা, এই টেন্ডেন্সিটা আমরা সাইমন কমিশনের রেকমেন্ডেশনের মধ্যে দেখতে পাই, এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে জয়েন্ট সিলেক্ট কমিটি সেটাকে কনসিডার করে, এবং তার উপর ভিত্তি করে 1935 সালের যে ভারত শাসন আইন পাস হয় সেখানে এই ব্যাপারটি উল্লেখ করা হয়। এর পরের পয়েন্টে আসি। It provided for the adoption of diarchy at the center. Consequently, the federation federal subjects were divided into reserved subjects and transferred subjects. However, this provision of the act did not come into operation at all. এই ব্যাপারটি আমি যদি একটু পেছনে যাই, আমি যদি 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের এই ডায়ারচি ব্যাপারটি যেটি আমি একটু আগে আলোচনা করলাম, এখানে যে ডায়ারচি ব্যাপারটা আলোচনা করলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্রান্সফার্ড সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট। কিন্তু এটা প্রভিন্সিয়ালের ক্ষেত্রে করা হয়েছিল। কিসের ক্ষেত্রে করা হয়েছিল? প্রভিন্সিয়াল সাবজেক্টগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন 1935 সালের ভারত শাসন আইন পড়ছি তখন আমরা এই যে ডায়ারচির ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি, সেটা ডায়ারচিটাকে অ্যাডাপ্ট করা হচ্ছে সেন্টারের ক্ষেত্রে। 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে স্টেটের ম্যাটারগুলোকে ডায়ারচি করা হয়েছিল, ভাগ করে দেওয়া হয়েছিল ট্রান্সফার্ড বিষয়
এবং রিজার্ভ বিষয়। এখন ফেডারেল সাবজেক্টগুলোকে অর্থাৎ সেন্টারের সাবজেক্টগুলোকে রিজার্ভ সাবজেক্ট আর ট্রান্সফার সাবজেক্টে ভাগ করে দেওয়া হচ্ছে। যদিও এটা কার্যকরী হয়নি, কিন্তু এটা করা হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে। পরিষ্কার? এরপরে আসি 4 নম্বরে, ইট ইন্ট্রোডিউসড বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্সেস। আমরা যদি দেখি এই যে 1935 সালে আমি বললাম যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গঠন করা হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে 1937 সালে, এবং যদিও বেশি দিন টিকেনি, 1939 খ্রিস্টাব্দে সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু এই যে সেই সময়ের কথা যদি আমরা দেখি, তাহলে টোটাল 11টি এরকম প্রভিন্সেস ছিল, অর্থাৎ 11টি রাজ্য ছিল, বা যেমন আমাদের যে ইউপি সেটাকে যুক্তরাজ্য বলা হতো সেই সময়, বেঙ্গল ছিল, এরকম করে টোটাল 11টি প্রভিন্স ছিল। এবং তার মধ্যে আউট অফ 11 টোটাল 6টি প্রভিন্সেসে কী করা হয়েছিল? বাইক্যামেরালিজম। এই বাইক্যামেরালিজম শব্দটিকে একটু বলে নিই। বাইক্যামেরালিজম মানে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, আইনসভাগুলো দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল। যেমন আমাদের সেন্টারের যে আইনসভা, আমাদের ভারতের যে আইনসভা অর্থাৎ লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেচার, সেখানে আমরা দুটি কক্ষ দেখতে পাই। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা। কিছু কিছু রাজ্য রয়েছে, যেমন 8টি রাজ্য রয়েছে ভারতবর্ষের বুকে, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ঠিক আছে, একটা বিধান পরিষদ উচ্চকক্ষ এবং বিধানসভা নিম্নকক্ষ। আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা কথা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু উচ্চকক্ষ বলে কোনো আইনসভার কক্ষ নেই। এখানে শুধুমাত্র বিধানসভা রয়েছে, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট। অর্থাৎ বুঝে নিতে পেরেছি বাইক্যামেরালিজম মানে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং সেই সময় 11টি প্রভিন্সেসের মধ্যে 6টি প্রভিন্সেসে বাইক্যামেরালিজম লাগু করা হয়েছিল, লাগু করার কথা বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। দাস এইভাবে, দাস মানে হচ্ছে এইভাবে, দ্য লেজিসলেচার অফ বেঙ্গল, বম্বে, মাদ্রাজ, বিহার, আসাম অ্যান্ড দ্য ইউনাইটেড প্রভিন্সেস। আমি একটু বলে রাখি, বেঙ্গল বলতে আমরা তো বুঝি বেঙ্গল সেই সময়ের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বম্বে মানে এখনের মহারাষ্ট্র এবং গুজরাট, মাদ্রাজ মানে এখনকার তামিলনাড়ু এবং সাউথ ইন্ডিয়ার আরও অনেকগুলো জায়গা মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে ছিল, মাদ্রাজ প্রভিন্সের মধ্যে ছিল, বিহার, আসাম এবং ইউনাইটেড প্রভিন্সেস, যেটাকে আমি একটু আগেই বললাম যে ইউনাইটেড প্রভিন্সেস মানে হচ্ছে এখন উত্তরপ্রদেশ। ওয়ের মেড বাইক্যামেরাল কনসিস্টিং অফ লেজিসলেটিভ কাউন্সিল মানে আপার হাউস, যেমনটা আমি এখন বললাম, অ্যান্ড এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অর্থাৎ এই যে আমি প্রভিন্সগুলোর নাম বললাম, বেঙ্গল, বম্বে, মাদ্রাজ, এগুলোর নাম বললাম, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, ইউনাইটেড প্রভিন্সেস, বিহার, আসাম, এইগুলোতে মানে 6টা আমরা যদি কাউন্ট করি, বেঙ্গল 1, বম্বে 2, মাদ্রাজ 3, বিহার 4, আসাম 5 এবং ইউনাইটেড প্রভিন্সেস 6, এই 11টির মধ্যে 6টিতে বাইক্যামেরালিজম লাগু করা হয়েছিল। অর্থাৎ এগুলোতে আপার হাউস ছিল এবং লোয়ার হাউস ছিল। আপার হাউসকে কি বলা হতো? লেজিসলেটিভ কাউন্সিল, এখনও বলা হয় বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, এবং লোয়ার হাউসকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। একই, এই জন্যে আমি বারবার বলছিলাম যে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এর অনেক ব্যাপার আমরা আমাদের এখন বর্তমানের যে সংবিধান তার মধ্যে দেখতে পাই। ঠিক আছে, হাউএভার মেনি রেস্ট্রিকশনস ওয়্যার প্লেসড অন দেম, যদিও অনেক রেস্ট্রিকশন ছিল প্রভিন্সিয়াল লেজিসলেচারগুলোর উপরে, কিন্তু এরকম একটা কাঠামো তৈরি করা হয়েছিল। 5 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি? ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টোরেটস ফর ডিপ্রেসড ক্লাসেস, শিডিউল্ড কাস্ট, ওয়েমেন অ্যান্ড লেবার। আবার সেই গল্প। ঠিক আছে, 1932 খ্রিস্টাব্দে যে কমিউনাল অ্যাওয়ার্ডের কথা বলেছিলাম, সেই পলিসিকে এক্সটেন্ড করা হচ্ছে। এখানে রিপ্রেজেন্টেশনের, কমিউনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে। আলাদা করে সেপারেট ইলেক্টোরেটস ফর ডিপ্রেসড ক্লাসেস, অর্থাৎ শিডিউল কাস্টের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, মহিলা এবং লেবারদের জন্য, এই ব্যাপারগুলো টেনে নিয়ে আসা হচ্ছে, যেটা কিন্তু ভারতবর্ষের সংবিধানের পরবর্তীকালে আমরা দেখতে পাই না। অনেক জিনিস মিল পায়, আবার অনেক জিনিস অমিলও রয়েছে। যেমন এটি গান্ধীজি খুব বিরোধিতা করতেন। শুধু গান্ধীজি নয়, মানে যারা ভারতের কংগ্রেসের যারা নেতা ছিলেন, যারা ভারতবর্ষকে এক অখণ্ড বা এক ভারতবর্ষ হিসেবে দেখতে চাইতেন, তারা খুব ভয় পেতেন এই ধরনের ফিচার্সগুলো থেকে, এবং তারা খুবই বিরোধিতা করতেন, ওনারা খুবই বিরোধিতা করতেন। এবার 6 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখতে পাচ্ছি, it abolished the Council of India established by the Government of India Act of
1858. The Secretary of State for India was provided with a team of advisor. এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট অ্যাবলিশড দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া। 1858 খ্রিস্টাব্দের যে ভারত শাসন আইন, সেটাতে আমরা যদি দেখি যে এটি ভারতবর্ষে একটি কাউন্সিল গড়ে তোলা হয়েছিল, কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ প্রোভাইডেড উইথ টিম অফ অ্যাডভাইজার, এবং তাকে অ্যাডভাইস করতেন কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ ভারত সচিব যিনি ছিলেন তিনি নেতৃত্ব করতেন, তিনি ভারতবর্ষের ব্যাপারগুলোকে মানে ব্রিটিশ পার্লামেন্টে ডিল করতেন। এই ব্যাপারটিকে পুরো মাত্রায় অ্যাবলিশ করে দেওয়া হলো। ইট এক্সটেন্ডেড ফ্র্যাঞ্চাইজি অ্যাবাউট 10% অফ দ্য টোটাল পপুলেশন গট দ্য ভোটিং রাইট। কি দারুণ, ঠিক আছে। আমরা এখন তো বলি বারবার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির কথা, সার্বজনীন বয়স্ক মতাধিকার যেটাকে হিন্দিতে বলা হয়, বা ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকারের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার আমরা বাংলায় বলে থাকি। অর্থাৎ 18 বছর বয়স হতে ভারতবর্ষে এখন কোনো মানুষকেই জাতি, ধর্ম, বর্ণ, তার টাকা পয়সা, তার সামর্থ্য, তার শিক্ষা দীক্ষা, কোনো কিছুর উপর ভিত্তি, তার লিঙ্গ, কোনো কিছুর উপর ভিত্তি করে তাকে কিন্তু বঞ্চিত করা হয় না। কিন্তু এইখানে দেখি আমরা যদি 1935 খ্রিস্টাব্দে কী বলা হয়েছিল, 1935 খ্রিস্টাব্দে বলা হয়েছিল যে ফ্র্যাঞ্চাইজি, এক্সটেন্ডেড ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে ভোটাধিকার বা মত দেওয়ার অধিকার। অ্যাবাউট 10% অফ দ্য টোটাল পপুলেশন গট দ্য ভোটিং রাইট। মাত্র 10% মানুষ ভারতবর্ষে ভোটাধিকার পেয়েছিল 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরের পয়েন্ট যদি আমরা দেখি, ইট প্রোভাইডেড for the establishment of a reserve bank of India to control the currency and credit of the country. এটা বিরাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইট প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, it provided for the establishment of a reserve bank of India to control the currency and credit of the country. এটা খুব ইম্পর্টেন্ট। 1935 সালের ভারত শাসন আইনের মধ্য দিয়েই রিজার্ভ ব্যাঙ্ক গড়ে তোলার কথা বলা হয়েছিল, যার কাজ হচ্ছে ভারতবর্ষের কারেন্সি এবং ক্রেডিটকে কন্ট্রোল করা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন বা নোট করে নেবেন। পরের পয়েন্টে আসি, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ নট অনলি এ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন বাট অলসো এ প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ফর 2 or more প্রভিন্সেস। এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি জানি এখন যে আমাদের যেমন ইউপিএসসি রয়েছে, ইউপিএসসি আমাদের পুরো ভারতবর্ষের আইএস অফিসার, আইপিএস অফিসারদের রিক্রুট করার জন্য, ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটি রাজ্যেই কিন্তু পিসিএস রয়েছে, যেমন পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, যেমন ইউপি পিসিএস বলা হয় ইউপিতে, ঝাড়খণ্ডে বলা হয় জেপিএসসি, বিহারে বলা হয় বিপিএসসি, বেঙ্গলে বলা হয় ডব্লিউবিসিএস, ঠিক আছে, পিএসসির মধ্য দিয়ে হয়। এই যে পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন রাজ্যে এস্টাবলিশ করা হয়েছে, এরকম ব্যাপারটি এখানে প্রথম বলা হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে, যে শুধুমাত্র সেন্টারে বা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন থাকবে না, তার সাথে সাথে প্রত্যেকটি প্রভিন্সে অর্থাৎ প্রত্যেকটি প্রদেশে পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যারা পাবলিক সার্ভিস সার্ভেন্টদেরকে রিক্রুটমেন্টের ব্যবস্থা করবেন, ঠিক আছে। এবং হতে পারে যে দুটো রাজ্য বা তার চেয়ে বেশি রাজ্য জন্য একটি, যেমন দুটো রাজ্য বা তিনটে রাজ্যের দায়ভার একটি হাইকোর্টের উপর থাকে, ঠিক সেরকমভাবে হয়তো হতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা তিনটে রাজ্যের কোনো একটি সিভিল কমিশন থাকলো, পাবলিক সার্ভিস কমিশন। এই ব্যাপারটি ছিল, এই ব্যাপারটি 1935 সালের ভারত শাসন আইনেই বলা হয়েছিল যে শুধুমাত্র ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন নয়, সাথে বাট অলসো এ প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এটা গড়ে তোলা হবে, ঠিক আছে। এখানে এই কথাটি বলা হয়েছিল। তাহলে আমরা রিজার্ভ ব্যাঙ্ক পেলাম, পাবলিক সার্ভিস কমিশনের কথাগুলো পেলাম। এরপরে আসি নাম্বার 10, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেল কোর্ট হুইচ ওয়াজ সেট আপ ইন 1937, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, বর্তমানে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আমি বারবার বলছি এটা খুব, এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। রিজার্ভ ব্যাঙ্ক, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের সাথে সাথে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন প্রথম করা হয়েছিল 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী, এবং প্রথম ফেডারেল কোর্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের তখন নাম ছিল ফেডারেল কোর্ট। এর আগে 1773 খ্রিস্টাব্দের আমি পড়িয়েছিলাম রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1774 খ্রিস্টাব্দে প্রথম সুপ্রিম কোর্ট কলকাতায় করে তোলা হয়েছিল, সেটা কিন্তু ফেডারেল কোর্ট ছিল না, ঠিক আছে।
কিন্তু প্রথম যদি যুক্তরাষ্ট্র কাঠামোতে প্রথম সারা ভারতবর্ষের একটি সুপ্রিম কোর্টের যে স্ট্রাকচারটা আমরা এখন দেখতে পাই এবং যেখানে এই ফেডারেল কোর্ট গড়ে তোলা হয়েছিল সেখানেই সুপ্রিম কোর্ট গড়ে তোলা হয়েছে এবং সেটাকেই সুপ্রিম কোর্ট করা হয়েছে। এটি প্রথম করা হয় ভারত শাসন আইনের মধ্য দিয়ে এবং এটি প্রথম এস্টাবলিশ করা হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। তাহলে যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষে প্রথম কবে ফেডারেল কোর্ট গড়ে তোলা হয়েছিল, তাহলে 1937 খ্রিস্টাব্দে। কোন আইনের উপর ভিত্তি করে? 1935 সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে, ঠিক আছে, যেটি পরবর্তীকালে আমরা এখন সুপ্রিম কোর্ট হিসেবে দেখতে পাই। তাহলে 1935 সালের ভারত শাসন আইন আমরা ভালোভাবে পড়লাম। এখন আমাদের এই চ্যাপ্টার থেকে যে অংশটি বাকি থাকলো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। আমি এই অংশটিকে একটু ছেড়েই রাখি, কারণ পরে এটাকে এক্সটেন্ড করে আমি ভারতবর্ষের যে প্রথম ক্যাবিনেট বা প্রথম মন্ত্রিসভা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনায় আসবো। এর জন্য আমি একটি আলাদা করে ভিডিও বানাবো। এই ভিডিওটি যারা দেখলেন পুরো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে আমরা মোটিভেট হই এবং আরও আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।